আসসালামু আলাইকুম দর্শক, আমি একটু ইতিহাস নিয়ে সামান্য একটু চর্চা করতে চাচ্ছি। পাক ভারত ইতিহাস। আমরা 1947 সালে ভারত বৃহত্তর মুঘলরা আরও আগে যায়। আমি একটু মুঘল ইনভেশনের আগে এই উপমহাদেশটা ছিল খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত এবং এক এক খণ্ড এক এক রাজারা শাসন করত। উদাহরণস্বরূপ আমি বলি, যেমন পশ্চিমবাংলা, উড়িষ্যা, বাংলাদেশ এগুলো মিলে একটা রাজা শাসন করত। বিহারকে হয়তো আরেকটা রাজা শাসন করত। এইভাবে ভারতের খণ্ড খণ্ড রাজ্যগুলো বিভিন্ন রাজারাই শাসন করত। ভারত কোনো সময় এককভাবে সংযুক্ত ছিল না, ভারতের ল্যান্ড জায়গা। এরপরে মুঘলরা আসলো। মুঘলরা এসে বাবর প্রথম আক্রমণে টিকতে পারলো না, চলে যেতে হয়েছে বাবরকে। দ্বিতীয়বার পানিপথে আবার আক্রমণ করলো, টিকতে পারল না। তৃতীয়বার পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে ভারতের দিল্লি এগুলা সব জায়গা দখল করে নিল। ক্রমান্বয়ে বাবর তার রাজ্য বিস্তৃত করলো এবং বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ভারত সবগুলো মিলে একটা রাজ্যে মুঘল শাসিত এক রাজার এক বাদশাহ। মুঘলরা তাদের বাদশাহ বলতো। তারা মুঘলদের বাদশার আমলে, এক বাদশার আমলে পুরা এত বড় বৃহৎ ভারতবর্ষটা শাসিত হতো। এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, মুঘলদের থেকে কিছু কিছু সুবিধা আদায় করলো। তারা ব্যবসায়ীর নামে এসে তারা কিন্তু মীর জাফর বেইমানি করলো। নবাব সিরাজউদ্দৌলা, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর বেইমানি করলো এবং মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সে আম্র কাননের যে যুদ্ধটা হয়েছিল পলাশির, নীরব ভূমিকা পালন করেছে। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে এই নবাব সিরাজউদ্দৌলার সম্পূর্ণ বাহিনী। মীর জাফরের হুকুমে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে এবং অনেকটা বিনা যুদ্ধে ইংরেজরা দখল করে নিল। তখন ইংরেজরা 1947 অনেক পূর্বের ঘটনা বলছি। তখন ইংরেজরা দখল করার পরে ইংরেজরা একটা পুতুল হিসেবে মীর জাফরকে বসালো, কিন্তু বেশি দিন থাকতে দেয়নি। তাকে সরিয়ে তার জামাতা মীর কাসেমকে বসালো মসনদে। মীর কাসেমও বেশি দিন টিকতে পারলো না। পরে পর্যায়ক্রমে এটা ইংরেজরা ডাইরেক্ট শাসন করতে শুরু করলো। ইংরেজ বড়লাট ছিল, বড়লাটে শাসন করত। উইলিয়াম হেস্টিংস, লর্ড ক্লাইভ, লর্ড ব্যান্টিং, আরও অনেক লর্ড ছিল। এদের সরাসরি ব্রিটিশ রানী দ্বারা নিযুক্ত ছিল এই লর্ডগুলো। এরা শাসন করত এই উপমহাদেশ। এরপরে 1947 সালে প্রবল প্রতিরোধের মুখে ব্রিটিশরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই উপমহাদেশ। ছেড়ে দিয়ে কী করলো, ব্রিটিশরা 3টা টুকরা করে দিল। একটা হচ্ছে বর্তমান বাংলাদেশ, যেটা ওই সময় পূর্ব পাকিস্তান হিসেবে ছিল, পূর্ব পাকিস্তান হয়েছে, আর বর্তমান পাকিস্তান যেটা পশ্চিম পাকিস্তান হয়েছে। তাইলে দুটা দেশ কিন্তু জায়গা 3টি। 1947 সালে স্বাধীনতা পেল পাকিস্তান এবং ভারত। বর্তমান যে ভারত দেখছেন, এই ভারতটা তখন ইংরেজ থেকে স্বাধীনতা লাভ করলো। পূর্বে কিন্তু ভারতের কাছে 7 সিস্টার, এই যে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এগুলো ছিল না। এগুলো ওই মুঘল থাকতে ছিল, কিন্তু ভারতের সাথে ছিল না। এগুলা মুঘলদের থেকে এগুলো আদায় করে নিয়েছে মুঘলদের চামচা পণ্ডিত জওহরলাল নেহরু। তাকে তারা পণ্ডিত বলে। আমি মনে করি কিসের পণ্ডিত সে। এই নেহরু একসময় সেক্রেটারি হিসেবে কাজ করতেন। আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ব্যারিস্টার ছিলেন, ওনার সেক্রেটারি হিসেবে কাজ করতেন জওহরলাল নেহরু। ওরা ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এবং ভারতের জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী, প্রধানমন্ত্রী হয়েছিলেন নেহরু।
পাকিস্তানের জাতির জনক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তখন ইস্ট পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং ওয়েস্ট পাকিস্তান বর্তমান পাকিস্তান, এই দুইটা দেশ পাকিস্তান হিসেবে স্বাধীন হয়েছিল ইংরেজদের থেকে। আর নেহেরু পেয়েছিলেন, গান্ধী তথা নেহেরু পেয়েছিলেন বর্তমান ভারতটা। ভারতের তখন থেকে ভারতের একটা দাদাগিরি সুলভ ভাব ছিল, যার কারণে পাকিস্তান ভাগ হয়ে গেছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারত ভাগ হয়ে গেছে, আলাদা স্বাধীন দেশ হয়ে গেছে। যেদিন 47 সালে যেদিন থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারত থেকে বিচ্ছিন্ন হলো, তখন থেকে ভারতের একটা টার্গেট ছিল পূর্ব পাকিস্তানকে যে কোনোভাবে হোক পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে, নাইলে শক্তিতে ভারত শক্তিতে কুলাই আসবে না এই ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের সাথে তথা বৃহত্তর পাকিস্তানের সাথে। সেই হিসেবে ভারতের গোয়েন্দা সংস্থা কাজ শুরু করে দিল এবং জাল বিছালো। এই জালের মধ্যে জুলফিকার আলী ভুট্টো পা দিল, আইয়ুব খান পা দিল, জেনারেল আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান পা দিল, শেখ মুজিব পা দিল। আমি এটাতে বিস্তারিত একটু আলাপে পরে আসছি। চেয়েছিল যে ভেঙে দেওয়ার জন্য, ইন্দিরা গান্ধী, নেহেরু এদের একটা টার্গেট ছিল ভেঙে দেওয়ার জন্য। তারা সফলকাম হয়েছে এবং এর মধ্যে সফলকাম হতো না যদি পাকিস্তানিরা 24 বছর শাসন করেছে। ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান শাসন করেছে পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবিরা। আর পাকিস্তান বেশিরভাগ শাসিত হইতো সেনাবাহিনীর জেনারেল দ্বারা। পাকিস্তানের ইতিহাসে খুব কম সময়ে সিভিল প্রশাসন ছিল, জেনারেলরাই বেশি আধিপত্য বিস্তার করতো এবং পাকিস্তান সেনাবাহিনীতে জেনারেলগুলা পাকিস্তান সেনাবাহিনীর আধিপত্য বিস্তার করছে পাকিস্তান সেনাবাহিনীতে পাঞ্জাবিরা। তো এখানে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পূর্ব পাকিস্তান অনেক দিক দিয়ে সমৃদ্ধ ছিল পশ্চিম পাকিস্তান থেকে। পূর্ব পাকিস্তানে অনেক কিছু তৈরি হতো, কিন্তু পশ্চিম পাকিস্তানে চলে যেত। উদাহরণ দিই, কাগজ, আমাদের কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদন হতো এবং অনেক শুনেছে দিস্তা নাকি 4 আনা করে বিক্রি হতো, কিন্তু এখানে বিক্রি করতে পারতো না, সেটা চলে যেত পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানে গিয়ে সিল মেড ইন পাকিস্তানের সিল মেরে, ওয়েস্ট পাকিস্তান সিল মেরে এটা চলে আসতো এখানে। এটা 1 টাকা 4 আনা 1 টাকা এরকম দিস্তা চলে আসতো। এক ধরনের বিশাল এক শোষণ। এটা আমি একটা জিনিসের উদাহরণ দিলাম। প্রত্যেকটা জিনিস পাকিস্তানের, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, টোটাল পাকিস্তানের অর্থনীতি নির্ভর করতো বর্তমান বাংলাদেশ তথা সাবেক পূর্ব পাকিস্তানের উপর। কিন্তু পাকিস্তানরা আমাদেরকে শোষণ করত এবং বাঙালিদেরকে পাত্তাই দিত না। কথায় কথায় হিও তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করত, খুব বিশ্রীভাবে বলতো। চুটিয়াকা বাঙালি এইভাবে পর্যন্ত বলতে শুনেছি আমরা। আমি ছোট ছিলাম তখন। তো ক্যা করেগা ইন লোক, ছোটা হ্যাঁ, আমরা বাঙালিরা ছোট সাইজে, আর্মিতে ফিট না। আজকে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে সবচেয়ে বেশি নাম করছে। এইভাবে আমাদেরকে বঞ্চিত করতো। কোনো একজন বাঙালি কোনোদিন সেনাপ্রধান হতে পারে না, জেনারেল পর্যন্ত যেতে পারে নাই। একমাত্র জেনারেল MAG ওসমানী ছিল, উনি ব্রিটিশ আর্মির জেনারেল ছিলেন, উনি ব্রিটিশ আর্মির ছিলেন। ওনাকে পাকপা টাইগার বলতো। উনি তখনকার ইন্দো পাক সাবকন্টিনেন্টে ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার আগে এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ মেট্রিক পরীক্ষায় উনি বর্তমান ভারত, বর্তমান বাংলাদেশ, বর্তমান পাকিস্তান এই 3টা দেশের মধ্যে ছাত্রদের মধ্যে উনি প্রথম স্থান অধিকার করেছিল এবং উনি সেনাবাহিনীতে গিয়েছিলেন। উনি কর্নেল হয়েছিলেন শেষমেশ পাকিস্তান নামে। কর্নেলের উপর আর ওনাকে দেয়নি। ওনাকে পাকিস্তানের সৈন্যরা ভয় পেত, ইন্ডিয়ার সৈন্যরা ভয় পেত। ওনার নাম ছিল পাপা টাইগার। অত্যন্ত ম্যারিটোরিয়াস জিনিয়াস আর্মি অফিসার ছিলেন। একমাত্র বাঙালি হওয়ার কারণে উনি কর্নেল পর্যন্ত গেছেন, তার উপর আর যেতে দেয়নি। এগুলো হচ্ছে বৈষম্য এবং আমাদের প্রতি নিপীড়ন, আমাদেরকে শোষণ করা, আমাদেরকে পাত্তা না দেওয়া, আমাদেরকে কোনো মূল্যায়ন না করা, আমাদের জিনিস শোষণ করে নিয়ে যাওয়া, ডাকাতি করে নিয়ে যাওয়া, এগুলি পাকিস্তান এই সমস্ত কারণে বাঙালিদের মন বিতৃষ্ণায় ভরে গেছিল। এবং 1971 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের সিট ছিল, আসন সংখ্যা ছিল 300, পশ্চিম পাকিস্তানের আসন সংখ্যা ছিল 200 কত জানি। তখন পশ্চিম পাকিস্তানে, বর্তমান পাকিস্তানে তখন জনগণ ছিল 4.5 কোটি, আর বর্তমান বাংলাদেশ অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ তখনকার পূর্ব পাকিস্তানে
জনসংখ্যা ছিল 7 কোটি, সেই হিসাবে 300 আসন ছিল পার্লামেন্টে। আর পশ্চিম পাকিস্তান তাহলে যেহেতু 4.5 কোটি জনসংখ্যা, সেই হিসেবে পার্লামেন্টে আসন সংখ্যা কম, 200 কতজন ছিল। 1970-এর ইলেকশনে শেখ মুজিব বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগ। 300 আসনের মধ্যে 297টা আসন পেয়েছিল শেখ মুজিব তথা আওয়ামী লীগ, এবং এক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু দোনো দেশের পার্লামেন্ট আসন মিলালে বাধ্য শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার করার। কিন্তু সেটা আর আইয়ুব খান ছিল সেনাবাহিনীর, ইয়াহিয়া খান ছিল সেনাবাহিনীর, তারা রাজনীতির ঘোর মারপ্যাচ বুঝতো না। যেটা বুঝতো নটোরিয়াস জুলফিকার আলী ভুট্টো। উনি কিছুতে গোলটেবিলের বৈঠক করে করে উনি সময়টা অনেক লিঙ্গার করে আসছেন। লিঙ্গার করার ফলে গোলটেবিলের বৈঠক তো হয় না, এর মধ্যে সময় নিয়ে কালক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে এখানে অস্ত্র, গোলা বারুদ এবং পাঞ্জাবি সেনাবাহিনীকে এখানে এনে ভরে ফেলেছিল। এবং 25শে মার্চ রাতে হঠাৎ করে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমে হানাদাররা। পিলখানা এবং বিডিআর ইয়েতে এবং পুলিশ লাইনে অনেক পুলিশ বিডিআর মেরে ফেলেছে। সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আক্রমণ করে অনেক সেনা অফিসার সারা বাংলাদেশে, আমি ঢাকার কথা বলছি, সারা বাংলাদেশে করেছে তারা প্ল্যান ওয়াইজ। যার কারণে বাঙালিরা বিদ্রোহ করেছে এবং যার 9 মাস দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে। ওই যে 9 মাস সংগ্রাম হয়েছে, সংগ্রামে ভারত আমাদেরকে সাপোর্ট করেছে অস্ত্র দিয়ে এবং প্রশিক্ষণ দিয়ে। ভারত আমাদেরকে সাপোর্ট করেছে। ভারতের টার্গেট ছিল পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ তৈরি করে দেওয়া। সেটাতে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানের এই সমস্ত অদূরদর্শিতার কারণে পাকিস্তানের মিলিটারি অফিসার, সিনিয়র র্যাঙ্কের অফিসাররা এবং পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের অদূরদর্শিতার কারণে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তো এই ভারত কামিয়াব হয়েছে। এরপরে ভারত আমাদের উপর দাদাগিরি ফলাতে শুরু করেছে এবং ভারত নিজেকে উপমহাদেশে একটা দাদা ভাব দেখাতো, এবং যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার আগে পর্যন্ত বহাল তবিয়তে ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার পরে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারতের প্রত্যেকটা কর্মকাণ্ডে, এবং অনেকটা মোদিকে দৌড়ের উপর রেখেছে, টেনশনের মধ্যে রেখেছে। তো এটা হচ্ছে ভারত আমাদের পূর্বে কোনোদিন বন্ধু ছিল না পাকিস্তান আমলে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোনো বন্ধু না, ভবিষ্যতে ভারত আমাদের কোনোদিন বন্ধু হবে না। ভারত আমাদের শত্রু। ভারত আমাদের সাথে শত্রুতা বজায় রাখবে। আমাদের দেশকে একটা কররাজ্য বানিয়ে রেখেছিল, এবং আর যদি বছর 2 বছর 1 বছর সময় পেত তাইলে আমাদের দেশটা দখল করে একটা ভারতের অঙ্গরাজ্য হিসেবে ডিক্লেয়ার করতো। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।